একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে সেই দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কেমন তার উপরে। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন জওহরলাল নেহরু। আর তার দেখানো পথে চলেই ভারত আজ সারা বিশ্বে নিজের নাম করে নিয়েছে। যেহেতু জওহরলাল নেহরু ছিলেন একজন তৎকালীন ভারতের জাতীয় কংগ্রেসের সর্বোচ্চ লিডার, তাই স্বাধীনতার পর তার প্রধানমন্ত্রীর সিট একেবারেই পাকা ছিল। কিন্তু স্বাধীনতার ঠিক 9 বছর আগে জাতীয় কংগ্রেসের যে ভোট হয়েছিল তাতে সর্বোচ্চ ভোটে জিতেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। কিন্তু নেতাজি যদি সেদিন তার পদ না ছাড়তেন এবং নেতাজি যদি রাজনীতিতে থাকতেন, তাহলে তিনিই হতেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আজ নেহেরু ও তার জাতীয় দল কংগ্রেসের দীর্ঘ শাসনে ভারতের অনেক উন্নতি হয়েছে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কি হতো যদি নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হতেন? হ্যাঁ, এটি একটি হাইপোথেটিক্যাল থিওরি, যেখানে আমরা নেতাজির তৈরি নতুন ভারতবর্ষ কেমন হতো সেটা বিচার করে দেখব। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কি হতো যদি নেতাজি বেঁচে থাকতেন এবং তিনি হতেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, আননোন স্টাডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, নেতাজি থাকলে কি দেশভাগ হতো? নেতাজি ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমী। তিনি নিজের সুখ সুবিধার কথা ভুলে গিয়ে ভারতকে স্বাধীন করার জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন কথাবার্তার মাধ্যমে সত্যিকারের স্বাধীনতা কখনোই আনা সম্ভব নয়। গান্ধীজি ও নেহেরুর রাজনীতি ভারতকে স্বাধীন তো করেছিল, কিন্তু দেশ দুটুকরো হয়ে গিয়েছিল। কিন্তু নেতাজি কখনোই এই দেশভাগের আইডিয়াকে সম্মতি দেননি। তাই এটা বলাই যায় যে তিনি যদি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতেন, তাহলে ভারত কখনো ভাগ হতো না। বর্তমান পাকিস্তান, বাংলাদেশ এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে তৈরি হতো এক বিশাল ভূখণ্ড। তবে হ্যাঁ, ইংরেজরা দেশভাগের আইডিয়াকে কিছু মানুষের মধ্যে এমন গভীরভাবে ঢুকিয়ে দিয়েছিল যে স্বাধীনতার সময় ভাগ না হলেও স্বাধীনতার পরে দেশে হিংসা প্রচুর পরিমাণে বেড়ে যেত, যার ফলে দেশকে সঠিক পথে চালনা করা প্রায় এক প্রকার অসম্ভব হয়ে যেত, যা নেতাজির সামনে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতো। তাই স্বাধীনতার সময় ভাগ না হলেও স্বাধীনতার 5 থেকে 6 বছরের মধ্যে দেশভাগ হতোই। এবার আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কি মনে হয় যদি নেতাজি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে কি ভারত ভাগ হতো? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেশের সামরিক শক্তি কেমন হতো? বর্তমানে ভারত হলো পৃথিবীর 4র্থ শক্তিশালী দেশ, আর এই পজিশনে আসতে ভারতের প্রায় 70 বছর সময় লেগেছে। কিন্তু নেতাজি যদি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতেন, তবে তিনি ভারতের সামরিক শক্তি বৃদ্ধির দিকে শুরু থেকে যথেষ্ট নজর দিতেন। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, ভারত স্বাধীন হওয়ার পর গান্ধীজির অহিংসা নীতির ফলে দেশের আর্মি অতটাও শক্তিশালী হতে পারেনি যতটা হওয়ার দরকার ছিল। সেই সময় যদি আমেরিকা বা রাশিয়ার মতো কোনো শক্তিশালী দেশ ভারতকে আক্রমণ করত, তাহলে ভারত পুনরায় পরাধীন হয়ে যেত। তাই নেতাজি সুভাষচন্দ্র বসু তার প্রধানমন্ত্রীর পদে বসে সর্বপ্রথম দেশকে সুরক্ষিত করার কথাই ভাবতেন। তিনি দেশের আর্মির নাম রাখতেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। আজ স্বাধীনতার 75 বছর পার হয়ে গেছে, কিন্তু আজও ভারত বহু অস্ত্রশস্ত্র বিদেশ থেকে কেনে। কিন্তু নেতাজি যদি প্রথম প্রধানমন্ত্রী হতেন, তাহলে দেশের ডিআরডিওর মতো সংস্থা, যা বিভিন্ন উন্নত ধরনের অস্ত্রশস্ত্র আবিষ্কার করে, এমন সংস্থা অনেক আগেই তৈরি হতো এবং বর্তমানে ভারত সামরিক দিক দিয়ে চায়নাকেও পিছনে ফেলে দিত। স্বাধীনতার কিছু বছর পর ভারতের কাছে যখন ইউনাইটেড নেশনসের পার্মানেন্ট সিটের অফার আসে, তখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সেই প্রস্তাব ফিরিয়ে দেন এবং তিনি পার্মানেন্ট সিটের জন্য চায়নাকে মনোনীত করেন। তখন নেহরু ভেবেছিলেন এর বদলে হয়তো চায়না ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে, কিন্তু তারপর থেকেই চায়না বহুবার ভারতের বিপক্ষে এই ক্ষমতার প্রয়োগ করে চলেছে। তাই এতে সন্দেহ নেই যে নেতাজি থাকলে এমনটা হতো না। এছাড়াও ভারত একটি পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে 1974 সালে নিজের নাম নথিভুক্ত করেছিল এবং তার প্রায় 25 বছর পর প্রথমবার পারমাণবিক বোমার সফল পরীক্ষা করেছিল। কিন্তু নেতাজি যদি বেঁচে থাকতেন, তাহলে এই পারমাণবিক শক্তি আরও তাড়াতাড়ি ভারতের কাছে আসতো, যার ফলে চায়নার মতন দেশ সাহস পেত না ভারতকে আক্রমণ করার। নেতাজির মূল এজেন্ডা হতো দেশের মানুষকে অনুশাসনের মধ্যে রাখা। নেতাজি একজন খুবই ডিসিপ্লিন ব্যক্তি ছিলেন। সেই সময় নেতাজির বন্ধু রাষ্ট্রগুলির মধ্যে একটি ছিল জাপান। বর্তমানে আপনারা সবাই জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হওয়া ক্ষয়ক্ষতি পূরণ করেও জাপান আজ কতটা উন্নত, আর এর প্রধান কারণ হলো জাপানের মানুষেরা অনুশাসনের মধ্যে বসবাস করে। নেতাজি এই ধরনের অনুশাসন
প্রতিটা ভারতবাসীকে দিতে চেয়েছিলেন, যার ফলে বর্তমান ভারত হয়ে উঠত জাপানের মতো একটি উন্নত দেশ, যেখানে প্রতিটা ভারতবাসী শৃঙ্খলার মধ্যে থাকত। নেতাজি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলে কেমন হতো দেশের জাতীয় পতাকা? বর্তমানে ভারতের যে তিরঙ্গা পতাকা আমরা দেখতে পাই, তা অনেকগুলো পরিবর্তনের মধ্য দিয়ে এসেছে। নেতাজি যখন আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন, তখন যে পতাকাকে তিনি স্বাধীন দেশের জন্য বেছে নিয়েছিলেন, সেটির মাঝখানে অশোক চক্রের বদলে ছিল একটি সুতো কাটা চরকা। বলাই বাহুল্য, নেতাজি যদি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতেন, তাহলে এটাই হতো স্বাধীন ভারতের পতাকা। দেশের সীমানা কেমন হতো? ভারত স্বাধীন হওয়ার পর নেপাল এমন একটি দেশ ছিল যা ভারতের সাথে যুক্ত হতে চেয়েছিল, কিন্তু তখনকার ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন। এছাড়াও চায়না যখন তিব্বত দখল করেছিল, তখন ভারতের পক্ষ থেকে কোনো রকম বিরোধিতা করা হয়নি। সেই সময় চুপ করে থাকা বর্তমান ভারতের জন্য এক বিশাল সমস্যার সৃষ্টি করেছে। তিব্বতের জমি থেকে চায়না ক্রমাগত ভারতের সীমায় সমস্যার সৃষ্টি করছে। যদি নেতাজি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতেন, তবে তিনি নেপালের প্রস্তাবে রাজি হয়ে নেপালকে ভারতের সঙ্গে যুক্ত করে দিতেন, এবং চায়না যখন তিব্বত আক্রমণ করত, তখন তিব্বতের সাহায্যের জন্য নেতাজি সবার আগে পৌঁছে যেতেন, যার ফলে তিব্বত আজও একটি স্বাধীন দেশ হতো। এছাড়াও দেশ স্বাধীন হওয়ার সময় অনেকগুলি রাজ্য তখনও পর্তুগিজ ও ফ্রান্সের দখলে ছিল, যেমন গোয়া। এই রাজ্যগুলোকে তিনি খুব তাড়াতাড়ি দেশের সাথে যুক্ত করে দিতেন। নেতাজির তত্ত্বাবধানে অর্থনৈতিক দিক দিয়ে কেমন হতো ভারত? কিছু ঐতিহাসিকদের মতে নেতাজি একজন সোশ্যালিস্ট ছিলেন। সেই হিসাবে তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলে দেশের প্রতিটা মানুষকে রোজগারের ব্যবস্থা করে দিতেন। কলকারখানা, শিল্প, চাষাবাদ এইসব দিক দিয়ে তিনি ভারতকে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হিসাবে পরিচয় এনে দিতেন। দেশের অর্থব্যবস্থার অনেক উন্নতি হতো, যাতে রাশিয়া, জাপান এবং জার্মানির মতো দেশের সাহায্য থাকত। কেমন হতো ভারতের শিক্ষা ব্যবস্থা? আপনারা অনেকেই জেনে থাকবেন, নেতাজি নিজে একজন শিক্ষিত ব্যক্তি ছিলেন। তিনি তৎকালীন ইন্ডিয়ার সিভিল সার্ভিস পরীক্ষায় 4র্থ স্থান দখল করেছিলেন। তবে তিনি ব্রিটিশদের চাকরি করতে চাননি। তিনি মনে করতেন শিক্ষা এমন একটি বিষয় যা দেশকে খুব তাড়াতাড়ি উন্নতি করতে পারবে। প্রাচীন ভারতে, মানে আজ থেকে প্রায় 2000 বছর আগে, ভারত শিক্ষা ব্যবস্থায় খুবই উন্নত ছিল। সেই সময় নালন্দা ও তক্ষশিলার মতো বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি ছিল, যাতে দেশ বিদেশ থেকে বহু মানুষ পড়াশোনা করতে আসতো। আর নেতাজি প্রাচীন ভারতের মর্যাদা ভারতকে ফিরিয়ে দিতে চেয়েছিলেন। তাই বলাই যায়, নেতাজি যদি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতেন, তাহলে তিনি শিক্ষা ব্যবস্থার দিক দিয়ে ভারতকে আরও অনেক উন্নত করতেন। নেতাজি প্রধানমন্ত্রী হলে দেশের দুর্নীতি কি আটকানো যেত? একটি দেশ যদি ক্রমাগত দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, তাহলে সেই দেশ ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যায়। ভারত স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত করাপশনের সঙ্গে লড়াই করে আসছে, যেখানে ভারতের বহু নেতামন্ত্রী নিজেদের স্বার্থে দেশের ক্ষতি করে যাচ্ছে। বর্তমানে প্রমাণ থাকা সত্ত্বেও বহু নেতা মন্ত্রী আইনের চোখে ফাঁকি দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর আপনারা যারা পলাশির ঘটনা জানেন, তারা নিশ্চয়ই জানেন যে এই দুর্নীতির ফলেই মির্জাফর ব্রিটিশদের সাথে হাত মিলিয়েছিল, যার পরিণাম হলো 200 বছরের পরাধীনতা। তবে নেতাজি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি এই সব কিছুর ঊর্ধ্বে নিজের দেশকে রাখতেন। তিনি করাপশন আটকানোর জন্য কঠোর ব্যবস্থা নিতেন। দেশের মহিলাদের স্থান কেমন হতো? নেতাজি মহিলাদের স্বাধীনতার দিক দিয়ে বিশেষ ধ্যান দিয়েছিলেন। তিনি তার গঠিত আজাদ হিন্দ ফৌজে মহিলাদের আর্মির একটি দল তৈরি করেছিলেন, যার নাম ছিল ঝাঁসি রানী রেজিমেন্ট। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, যে সময়ের কথা এখানে বলা হচ্ছে, সেই সময় মহিলাদের স্বাধীনতার বিষয়ে তেমন গুরুত্ব দেওয়া হতো না। দেশের কাজে মহিলারা যে সাহায্য করতে পারে, এমন ধারণা পৃথিবীর বহু দেশে তখনও আসেনি। কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে মহিলাদের নিয়ে একটি আর্মির দল গঠন করার কথা ভেবেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আর এর থেকেই বোঝা যায়, নেতাজির শাসনে ভারতের মহিলাদের স্থান অনেকটাই উপরে থাকত। আমরা সবাই জানি যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু, কিন্তু ইংরেজদের হাত থেকে ভারতকে স্বাধীন করার জন্য নেতাজি যে আজাদ হিন্দ সরকার গঠন করেছিলেন, সেই সরকারের প্রধান ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এমনকি মোট 11টা দেশ এই সরকারকে মান্যতা দিয়েছিল, যার মধ্যে জাপান, জার্মানি এবং রাশিয়ার মতো দেশও ছিল। বন্ধুরা, এবার আপনার কাছে আমার প্রশ্ন, আপনার মধ্যে ভারতের প্রকৃত প্রধানমন্ত্রী কে ছিলেন? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।